আজকে যেটা পড়া হবে সেটা হচ্ছে এডুকেশন সাইকোলজি। এডুকেশন সাইকোলজি কথার অর্থ হলো শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান এটা প্রাইমারি আপার প্রাইমারি দুটো টেটের জন্যই প্রয়োজনীয় এবং তার সঙ্গে সঙ্গে 9, 10, 11, 12-এর যে অ্যাসেসমেন্ট অফ এডুকেশন পোর্শনটা রয়েছে, মানে ওখানে তো যে প্রিলিমিনারি টেস্ট যে পরীক্ষাটা হবে তার জন্য এটা গুরুত্বপূর্ণ। এডুকেশন সাইকোলজি। ওকে, তো এর আগের দিনে সাইকোলজি শব্দটা কিভাবে এসেছে, সাইকোলজির সংজ্ঞা, মনোবিজ্ঞানের সংজ্ঞা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল। প্রজ্ঞামূলক মনস্তত্ত্ব, মানবতাভিত্তিক মনস্তত্ত্ব, মনোবিজ্ঞান ও শিক্ষার সম্পর্কের একটা ধারণা। এখন এই শিক্ষা আর মনোবিদ্যা এর মধ্যে যদি আমরা সম্পর্ক খুঁজতে যাই, শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে পড়ার আগে শিক্ষা ও মনোবিদ্যা এর মধ্যে যদি একটা সম্পর্ক খুঁজতে যাই, তাহলে কি জিনিস পাবো? যে শিক্ষার অন্যতম ভিত্তি হলো মনোবিদ্যা। তাহলে মনোবিদ্যা, মনোবিদ্যাটা কি? শিক্ষার অন্যতম ভিত্তি। এইটা হচ্ছে শিক্ষার একটা প্রধান ভিত্তি। ঠিক আছে? মনোবিদ্যা না জানলে শিখন বা শিক্ষাটা সম্পূর্ণ কখনোই হবে না। তো শিক্ষা মনোবিদ্যার মধ্যে সম্পর্কের দিক থেকে কয়েকটা পার্থক্য রয়েছে। সেগুলো কি? প্রথম, মনোবিজ্ঞানটা হচ্ছে কি বিষয়নিষ্ঠ বিজ্ঞান। মনোবিজ্ঞান সাইকোলজি এটা হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান। কিন্তু যদি অন্যদিকে এডুকেশনটাকে দেখি, শিক্ষাটাকে দেখি, তাহলে শিক্ষা হয়ে যাবে কেমন বিজ্ঞান? না, এটা নিয়মনিষ্ঠ। ওকে, কারণ মনোবিজ্ঞানে যেগুলো জানা হয় সেগুলো কি? মানসিক প্রক্রিয়া বিশ্লেষণ, নিয়ন্ত্রণ, ভবিষ্যৎবাণীকরণ, এইগুলো। কিন্তু মানুষের কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, এইগুলো কিন্তু সাইকোলজি থেকে জানা যায় না। সেগুলো জানা যায় এডুকেশন থেকে। এডুকেশন মানুষকে ভালো মন্দ এগুলো চেনায়, শেখায়, সেই অনুযায়ী মানুষের আচরণের পরিবর্তন ঘটায়। শিক্ষা হচ্ছে কি? যে নিয়মনিষ্ঠভাবে মানুষকে পরিচালিত করতে সাহায্য করে, মানুষের শিশুর আচরণের পরিবর্তন ঘটায়, যেটা ব্যক্তি এবং সমাজ উভয়ের জন্যই ফলপ্রসূ। ঠিক আছে, এটা ফার্স্ট। নেক্সট, যদি 2 নাম্বার ডিফারেন্স আমরা সাইকোলজি আর এডুকেশনের মধ্যে দেখতে চাই, তাহলে শিক্ষাটা শুধু মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক নয়। যে শিক্ষা, এডুকেশন শুধুমাত্র যে মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত সেটা কিন্তু নয়। শিক্ষা কিসের কিসের সঙ্গে সম্পর্কিত? সব কিছুর সঙ্গে, দর্শন, সমাজ, অর্থনীতি, সব বিষয়ের সঙ্গে যুক্ত। আর মনোবিজ্ঞানটা একটা মৌলিক বিজ্ঞান, ফান্ডামেন্টাল বলা হচ্ছে। ফান্ডামেন্টাল বা মৌলিক বিজ্ঞান। কিন্তু শিক্ষা কখনোই মৌলিক বিজ্ঞান নয়, কারণ শিক্ষার মধ্যে অনেক কিছু আছে। তো এই যে দর্শন, সমাজ, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, অর্থনীতি সবকিছু যুক্ত আছে, সেই জন্য এটা ফান্ডামেন্টাল নয়। এটা নট ফান্ডামেন্টাল, মানে মৌলিক নয়। ওকে, এরপরে মনোবিজ্ঞান আমাদেরকে কি কি জিনিস শেখায়? মনোবিজ্ঞানে আমরা যে পড়াশোনাগুলো করি, সেই পড়াশোনাগুলো কি ধরনের পড়াশোনা? আচরণ বিশ্লেষণ, মানে বিহেভিয়ারাল ব্যাপারটা।
তার মধ্যে কি কি জিনিস থাকছে? আচরণ সম্পর্কে তথ্য, নীতি আবিষ্কার, আচরণের নিয়ন্ত্রণ কৌশল, আচরণ বিশ্লেষণ, এই সম্বন্ধেই আর কি। আর শিক্ষা হচ্ছে কি, এখানে থিওরি জানলাম মনোবিজ্ঞানে, বিহেভিয়ারাল যাবতীয় যা কিছু তার তত্ত্ব বা থিওরি সেগুলো জানলাম। আর এডুকেশন, শিক্ষা কি করে? ওই যে থিওরিগুলো, সেই থিওরিগুলোকে প্রয়োগ করায়। মানে এটা বিহেভিয়ারাল এবং এটা তত্ত্বগত বিজ্ঞান বলা যেতে পারে, তত্ত্ববিজ্ঞান বা তত্ত্বগত বিজ্ঞান। কিন্তু এডুকেশন হচ্ছে প্রায়োগিক, মানে অ্যাপ্লিকেশন, প্রায়োগিক বিজ্ঞান। কেন প্রায়োগিক বিজ্ঞান? কারণ এই যে যা শিক্ষা গ্রহণ করা হচ্ছে মনোবিজ্ঞান থেকে, যা জ্ঞান অর্জন করা হলো, সেই জ্ঞানটাকে প্রয়োগ করার ক্ষেত্র হচ্ছে কি শিক্ষা। সেজন্য শিক্ষাকে প্রায়োগিক বিজ্ঞান বলা হচ্ছে। আর মনোবিজ্ঞান হচ্ছে তত্ত্বগত বিজ্ঞান বা শুদ্ধ বিজ্ঞান যেটাকে বলা হয়। ওকে। এবং ফাইনালি যদি আর একটা জিনিস দেখতে যাই, তাহলে 5 নম্বরে আমি বলতে পারি সাইকোলজি এবং এডুকেশনের একটা ডিফারেন্স, যে মনোবিজ্ঞানের কোনো কিন্তু পরিবর্তন হয় না। মানে আমেরিকাতেও যেমন মনোবিজ্ঞান, ইন্ডিয়াতেও তাই মনোবিজ্ঞান, যেখানেই যায় না কেন, স্থান, সমাজ, ঐতিহ্য ইত্যাদিতে মনোবিজ্ঞানটা নিরপেক্ষ। মানে কোনো কিছুর সাপেক্ষেই এটা পরিবর্তন হয় না, নিরপেক্ষ। ঠিক আছে? কিন্তু যদি এডুকেশনের ক্ষেত্রে দেখি, এডুকেশনটা কি রকম হবে? এডুকেশন কিন্তু নিরপেক্ষ নয়। কারণ আমরা জানি ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে একরকম শিক্ষা, বাংলা মিডিয়ামে একরকম শিক্ষা, সিবিএসসি আর একরকম, আইসিএসসি আর একরকম। মানে দেশ, সমাজ, ঐতিহ্য ইত্যাদি যেমন পরিবর্তন হবে, সেই অনুযায়ী পাঠ্যক্রম, কর্মসূচি, শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, এগুলো সবগুলোই পরিবর্তন হবে। তাহলে সাইকোলজি হচ্ছে নিরপেক্ষ, কিন্তু এটা নিরপেক্ষ নয়, এডুকেশনটা নিরপেক্ষ নয়। ওকে, এবারে প্রবেশ করা যাক শিক্ষা মনোবিজ্ঞানে। এডুকেশন সাইকোলজি বলতে কি বোঝায়? এডুকেশন সাইকোলজি, এডুকেশন সাইকোলজি হচ্ছে, এটা মনোবিজ্ঞানের একটা পার্ট। এডুকেশন সাইকোলজি ইজ এ পার্ট অফ এডুকেশন সাইকোলজি is a part of psychology. ওকে, এখানে মনোবিদ স্কিনার তিনি বলেছেন যে শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে শিখন ও নিয়ে কাজ করে। তাহলে স্কিনার, SKINNER, স্কিনার কি বলেছেন? এডুকেশন সাইকোলজি হচ্ছে সেই শাখা, মনোবিজ্ঞানের সেই শাখা যা কি কি নিয়ে কাজ করে? শিখন ও শিক্ষণ। ঠিক আছে? আর মনোবিদ বার্নার্ড, তার মতে কি? বার্নার্ডের মতে শিক্ষা মনোবিজ্ঞান কোনটা? শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে বিদ্যালয়ের শিখন ও শিক্ষণ। মানে স্কিনার কি বলেছিলেন? শুধুমাত্র সামগ্রিকভাবে শিখন ও শিক্ষণ, কিন্তু বার্নার্ড আরো স্পেসিফিক বললেন যে বিদ্যালয়ের শিখন আর শিক্ষণ। ঠিক আছে? এবারে ক্রো অ্যান্ড ক্রো, তারা কি বললেন? ক্রো অ্যান্ড ক্রো, তারা কি বললেন যে মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করলেন? তাদের মতে শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে শিক্ষার্থীর শিক্ষামূলক আচরণ অনুশীলন করা। মানে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শুধুমাত্র বিদ্যালয়ের জন্য নয়, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
শিক্ষামূলক অভিজ্ঞতা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষামূলক অভিজ্ঞতা, সেটা বর্ণনা এবং ব্যাখ্যা। ঠিক আছে। নেক্সট, মনোবিদ জাড, JUDD, মনোবিদ জাড, তিনি কি বলেছেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশের বিভিন্ন স্তর। তাহলে ক্রো কি বলেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষামূলক অভিজ্ঞতার বর্ণনা ব্যাখ্যা। আর জাড বলছেন শিক্ষামূলক অভিজ্ঞতা শুধু নয়, বিকাশের, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিনিসটা কিন্তু থাকছেই, ওটাকে আর লিখছি না। বিকাশের সামগ্রিকভাবে একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেভাবে বিকাশের বিভিন্ন স্তর, তার পরিবর্তন ঘটছে। তাহলে বিকাশের পরিবর্তন ও ব্যাখ্যা, সেটাই হচ্ছে এডুকেশন সাইকোলজি। আর মনোবিদ পিলের মতে শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে শিক্ষার বিজ্ঞান। সাধারণভাবে বলেছেন শিক্ষার বিজ্ঞান কি বলা হচ্ছে? শিক্ষা মনোবিজ্ঞান। এইভাবে মানে মনোবিজ্ঞানের একটা সামগ্রিক ধারণা শিক্ষা মনোবিজ্ঞানে আমরা পেলাম। কিছুই নয়, শিক্ষার সঙ্গে যুক্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ, শিক্ষা, শিক্ষামূলক অভিজ্ঞতা, সবগুলোর পরিবর্তন, ব্যাখ্যা, এইগুলো যে ব্রাঞ্চ অফ সাইকোলজি, মনোবিজ্ঞানের যে শাখা আলোচনা করে, সেটাই হচ্ছে এডুকেশন সাইকোলজি। এটা আমরা বুঝলাম। শিক্ষা মনোবিজ্ঞানের এই যে ব্যাখ্যা, শিক্ষা মনোবিজ্ঞান কিভাবে বিকাশের পরিবর্তন ব্যাখ্যা করে, শিক্ষার বিজ্ঞানকে, অভিজ্ঞতাকে কিভাবে ব্যাখ্যা করে, এগুলোর জন্য 6টা পদ্ধতি রয়েছে। কি কি সেইগুলো? প্রথম পদ্ধতি, তাহলে 6 টাইপস। অর প্রসেস, 6টা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো কি কি? যদি 1 নম্বরে যায়, ইন্ট্রোপেকশন, ইংরেজিতে বলা হয় ইন্ট্রোপেকশন, ইন্ট্রোপেকশন বাংলায় বলে অন্তর্দর্শন। অন্তর্দর্শন এটা কি জিনিস? মানে এটা সব থেকে প্রাচীন পদ্ধতি, মানে মানুষের চেতন মনের অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করে। মানে নিজের ভেতরে নিজেই নিজেকে জানা, সেটা অন্তর্দর্শন। নিজের ভিতরের অবস্থা, নিজের মানসিক অবস্থা, এগুলো সম্বন্ধে জানা, সেটা হচ্ছে অন্তর্দর্শন। তবে অন্তর্দর্শনের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে, অনেক ত্রুটি রয়েছে। প্রথম, অন্তর্দর্শন মানে সবসময় মানুষের অভিজ্ঞতা, মানুষের উপলব্ধি সবসময় ঠিক হবে না, এই একটা বিশাল বড় সীমাবদ্ধতা থেকেই যায়। নেক্সট হচ্ছে পর্যবেক্ষণ, ইংরেজিতে বলা হয় অবজারভেশন। অবজারভেশন বা পর্যবেক্ষণ, এটা কি? মানে অন্তর্দর্শনটা কি ছিল? নিজে নিজের ভিতরে দেখা, নিজের ভিতরকে দেখা। আর অবজারভেশন বাইরে থেকে দেখা। এর জন্য শুধু আমি নিজে নয়, যে কেউ দেখতে পারে, তাই না? এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হলো যে পর্যবেক্ষণেতে একটা বাহ্যিক আচরণ কোনো ব্যক্তির, নিজের হতে পারে বা অন্য কারোর হতে পারে, বাহ্যিক আচরণ এক বা একাধিক ব্যক্তি তারা পর্যবেক্ষণ করছে, নিয়ে একটা কংক্রিট আউটকাম, মানে সুন্দর একটা আউটকাম, ফলাফল আমরা এখান থেকে পেতে পারি। তাহলে অবজারভেশন হচ্ছে আর একটা পদ্ধতি শিক্ষা মনোবিজ্ঞানের। এরপরেই আসছে সাক্ষাৎকার, এটাকে ইংরেজিতে আমরা জানি ইন্টারভিউ বলা হয়। ইন্টারভিউ হচ্ছে আর একটা পদ্ধতি, যেটাকে বাংলায় সাক্ষাৎকার বলা হয়। সাক্ষাৎকারের মাধ্যমেও আমরা অনেক তথ্য কিন্তু অর্জন করতে পারি কোনো ব্যক্তি সম্বন্ধে। সাক্ষাৎকারে তাকে অনেক প্রশ্ন করলাম, তিনি উত্তর দিলেন, ঠিক আছে? যেমন শিক্ষা, যারা মনোবিদ
তারাও ইন্টারভিউ করেন আর কি, তাদের পেশেন্টদেরকে অনেক ইন্টারভিউ করেন, ইন্টারভিউ করে অনেক প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে অনেক তথ্য জানতে পারেন, সেই অনুযায়ী তারা ট্রিটমেন্ট করতে পারেন। তাহলে সাক্ষাৎকার একটা ভাইটাল প্রসেস অফ এডুকেশন সাইকোলজি। সাক্ষাৎকারের সুবিধা যেমন রয়েছে, ভুল ভ্রান্তিগুলো সংশোধন করা যাবে যেহেতু পাশাপাশি থাকে, আর অভিজ্ঞতা বেশি থাকার কারণে সেই মনোবিদ আরো অনেক তথ্য, সেই সমঝদারও কে লিয়ে ইশারা কাফি এরকম ধরনের ব্যাপার, যে অনেক তথ্য কোশ্চেন অ্যান্সার পর্বের মাধ্যমে উনি জানতে পারেন। কিন্তু এর অসুবিধা হচ্ছে যে ব্যক্তিগত প্রভাব, কারণ সমস্ত মনোবিদ একই রকম মানসিকতার অধিকারী নয়। তার ফলে যে মনোবিদের কাছে বা যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার মানসিকতা, তার চিন্তা ভাবনার প্রভাব এই ইন্টারভিউর উপরে পড়তে পারে, তিনি তার মতো করে ভাবতে পারেন, এই একটা লিমিটেশনস, অসুবিধা থেকেই যায়। আর একটা হচ্ছে যে সাক্ষাৎকার অনেকেই সবসময় সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয় না, গোপন করে, বা অনেকে কথা বলতে তেমনটা মানে অপারগ আর কি, কথা তেমন ভাবে বলতে পারে না ভালো, তাদের ক্ষেত্রে ইন্টারভিউতে অনেক সমস্যা দেখা যেতে পারে, তাহলে সেখান থেকে সঠিক তথ্য কিন্তু পাওয়া যাবে না। নেক্সট আরেকটা পদ্ধতি হচ্ছে ক্লিনিক্যাল মেথড। ক্লিনিক্যাল মেথড, ক্লিনিক্যাল পদ্ধতি। ক্লিনিক্যাল পদ্ধতিটাও এটাও একটা গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে সব থেকে বেশি বিশদ তথ্য, ডিটেলস, সমস্ত ইনফরমেশন, ব্যক্তির চরিত্র আচরণ সম্বন্ধে ডিটেল ইনফরমেশন নেওয়ার জন্য এই পদ্ধতির প্রয়োগ করা হয়, ক্লিনিক্যাল পদ্ধতি। কেন কোনো ছাত্রছাত্রী পিছিয়ে পড়েছে, কেন শিক্ষা ভালো হচ্ছে না, কেন তার মানসিকতার উন্নতি হচ্ছে না, কেন তার কি কি কারণ আছে তার বিকাশের বাধার জন্য, ইত্যাদি ইত্যাদি ডিটেল ডেসক্রিপশন এখানে কেস স্টাডি আকারে করা হয়। নেক্সট হচ্ছে সার্ভে পদ্ধতি, সার্ভে মেথড। সার্ভে পদ্ধতি, সার্ভে পদ্ধতি হচ্ছে কি পরিসংখ্যান করা, মানে স্যাম্পলিং করা হচ্ছে, একটা গ্রুপকে, কয়েকজনকে একসঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে, আবার অন্যদিকে আর একটা গ্রুপকে, তাদেরকেও একসঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে, কিছু ছাত্র ছাত্রীকে। তারপর সেখান থেকে সামগ্রিকভাবে অনেক তথ্য, প্রশ্ন করা হচ্ছে, সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে, টেস্ট নেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তার ফলে বিভিন্ন রকম ভাবে আমরা ইনফরমেশন গুলো পাচ্ছি। তারপর সেই ইনফরমেশন গুলোকে একসঙ্গে কি করা হচ্ছে, ডেটা ইন্টারপ্রিটেশন করা হচ্ছে, মানে সেই সমস্ত তথ্যগুলোকে নিয়ে এবারে পর্যালোচনা করা হচ্ছে। তো এটা খুব ভালো একটা পদ্ধতি, কিন্তু এর অসুবিধা হচ্ছে যে সার্ভে পদ্ধতি আমরা আসলে দুজন তিনজনকে নিয়ে করতে পারবো না, এর জন্য বড় দলের দরকার। সেজন্য অনেক বেশি স্টুডেন্ট, অনেক বেশি লোকজনকে নিয়ে দল গঠন করা, এটা একটা টাফ ব্যাপার। তারপরে তাদের আবার সমীক্ষা করা, এটাও অবশ্যই কঠিন, যেহেতু অনেকজন এখানেতে যুক্ত হচ্ছে। নেক্সট ফাইনাল প্রসেস হচ্ছে এডুকেশন সাইকোলজির, সেটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল মেথড, এক্সপেরিমেন্টাল মেথড হচ্ছে এই যে মানুষের আচরণের যে পরিবর্তন, সেটাকে পরীক্ষণমূলক পদ্ধতির বিকাশ ঘটানো। এই যে আচরণের পরিবর্তন হচ্ছে, কেন হচ্ছে, এর ফলে কি হতে পারে, এগুলো পরীক্ষামূলকভাবে অধ্যয়ন করা, এবং সেখানেতে একজন ব্যক্তি বা কোনো প্রাণী কিভাবে শিখছে, সেটা তাকে অন্যান্য বিষয়ে কিভাবে শিখতে সাহায্য করতে পারে, তার যে পর্যবেক্ষণ, বৈচিত্র্য, এইগুলো সমস্ত সঠিক যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তবেই বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা নিরীক্ষা করলে তবেই একমাত্র সমস্যা আইডেন্টিফাই করা যাবে, সমস্যাকে চিহ্নিতকরণ করা যাবে, এবং সেই সমস্যার সমাধান করতে পারা যাবে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, তো এর অনেক সুবিধা রয়েছে, এটা খুবই নির্ভরযোগ্য, যেহেতু বিজ্ঞান পরীক্ষামূলক পদ্ধতি সর্বোৎকৃষ্ট, এই নিয়ে কোনো সন্দেহই নেই। এবং অন্যরাও এই পদ্ধতিগুলো, মানে এই যে রেজাল্ট যেটা বের হবে, সেই রেজাল্টটাকে, সিদ্ধান্তগুলোকে
বিচার করতে পারবে, তারাও পরীক্ষা যদি করেন। আর কম্পিউটারের সাহায্যে বিশ্লেষণ করার সুবিধা থাকে, নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারা যায়। কিন্তু অসুবিধা হচ্ছে যে পরীক্ষাটা পরীক্ষাগারে সম্পাদিত হয়। এক্সপেরিমেন্টাল মেথডটা কোথায় সম্পাদিত হয়? পরীক্ষাগারে সম্পাদিত হয়। পরীক্ষাগার আর বাস্তব দুটোর মধ্যে সবসময় যে মিল থাকবে বা সবসময় যে একই রকমের সাদৃশ্য বা একই পরিস্থিতির সম্মুখীন হবে, এটার কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভবপর নয়। তাই পরীক্ষাগারে যে পর্যালোচনা করা হচ্ছে, পরীক্ষাগারে যে রেজাল্টটা পাচ্ছি সেটা যে বাস্তবে পাবো তার নিশ্চয়তা দেওয়া কিন্তু খুব মুশকিল, কারণ পরীক্ষাগারের সঙ্গে বাস্তবের অনেকটাই তফাৎ থেকেই যায়। ঠিক আছে, তো এটা শিক্ষা মনোবিজ্ঞানের এক্সপেরিমেন্টাল যে মেথড, সেই মেথডের অসুবিধাও একটা রয়েছে। তবে যদিও সর্বোৎকৃষ্ট মেথড আকারে অবশ্যই এক্সপেরিমেন্টাল মেথড। এখন শিক্ষা মনোবিজ্ঞানকে আসলে আমরা প্রায়োগিক বিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্স কেন বলছি? শিক্ষা মনোবিজ্ঞান, সাইকোলজি, এটাকে অ্যাপ্লাইড সায়েন্স বলা হচ্ছে, প্রায়োগিক বিজ্ঞান বলা হচ্ছে কেন? এটা তো একটা কারণ রয়েছে। এটা বৈশিষ্ট্য পড়ার সময়, এডুকেশন সাইকোলজিকে যাওয়ার সময় আমরা প্রায়োগিক বিজ্ঞান যেটাকে বলা হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা বলেছি। কেন বলা হচ্ছে? কারণ শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োগমূলক বিজ্ঞান হওয়ার প্রথম কারণটাই হচ্ছে যে এটা এক হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড, পরীক্ষা নিরীক্ষা করে বিশ্লেষণ করা হয়, এটা নাম্বার ওয়ান। নেক্সট হচ্ছে যেখানেতে নীতি ও সূত্র গঠন করা হয়, এর জন্য নিজস্ব ল, রুলস, রেগুলেশন, পলিসি, এগুলো সব নির্ধারণ করা হয়, যেটা সেই নীতি সূত্রগুলোকে প্রয়োগ করার মাধ্যমে শিক্ষণের নীতিগুলো আমরা পাই। আর একটা হচ্ছে এটা ক্লিনিক্যাল মেথডও, চিকিৎসামূলক ক্লিনিক্যাল মেথড, চিকিৎসামূলক পদ্ধতি, এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই চিকিৎসা করা মানে এটা আমরা জানি অ্যাপ্লিকেশন করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে। তারপরে একটা আসছে পরিসংখ্যান পদ্ধতি। পরিসংখ্যান পদ্ধতিও ব্যাপকভাবে প্রয়োগ করা হয়, মানে শিক্ষামূলক যে পরিমাপ সেগুলোকে মেজার করা, পরিমাপ করা, এটা প্রয়োগমূলক বিজ্ঞান ছাড়া সম্ভবপর নয়। আর একটা বিকাশমূলক পদ্ধতি, ক্রমবিকাশমূলক পদ্ধতি, মানে শিক্ষা মনোবিজ্ঞানে নতুন নতুন যেমন আবিষ্কার হচ্ছে, তার ফলে বিষয়টা কি হচ্ছে, ক্রমবিকাশ। যদি অ্যাপ্লাইড সেক্টর না থাকতো, অ্যাপ্লাইড সেক্টর না হতো, প্রায়োগিক বিজ্ঞান না হতো, তাহলে ক্রমাগতভাবে বিকাশ করাটা কিন্তু সম্ভবপর হতো না। এটা প্রায়োগিক বিজ্ঞান বলেই সম্ভবপর হয়েছে। ঠিক আছে, এবারে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি, নেচার অফ এডুকেশন সাইকোলজি, ইংরেজিতে বলা হয় নেচার অফ এডুকেশন সাইকোলজি, বাংলায় বলা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি। প্রকৃতি, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতির মধ্যে প্রথম পয়েন্টটাই বলা যাবে যে বিজ্ঞানের একটা পৃথক বিষয়। শিক্ষা মনোবিজ্ঞান এটা একদম সেপারেট একটা সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স কিন্তু সেপারেট একটা সায়েন্স। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্টই বলা যাবে যে এটা একটা পৃথক বিজ্ঞান। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট যেটা আমরা বলতে পারি যে শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি, দুই রকমের পদ্ধতি এখানেতে প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয়। কি কি সেটা? নৈর্ব্যক্তিক আর নৈর্ব্যক্তিক ও ব্যক্তিভিত্তিক।
দুই রকমের পদ্ধতি কিন্তু এখানেতে প্রয়োগ করা হয়। ঠিক আছে। আর একটা, এটা তো আমরা আগে পয়েন্টটা উল্লেখ করেইছি, এটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান মানুষকে আদর্শবান করে তোলে। আর এটা কিন্তু স্থিতিশীল নয়, ক্রম পরিবর্তনশীল, তাই এটা গতিশীল বিষয়, একটা গতিশীল বিষয়। আর একটা, যে এখানেতে ব্যক্তি স্বাতন্ত্র্যকে, সবার একই রকমের বৈশিষ্ট্য নাও হতে পারে, তাই ব্যক্তি স্বাতন্ত্র্য এটাতে গুরুত্ব আরোপ করা হয়। মানে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকমের বৈশিষ্ট্য হতে পারে, ব্যক্তি স্বাতন্ত্র্যের মধ্যে গুরুত্ব দেওয়া হয়। আর শিক্ষা মনোবিজ্ঞান এটা অন্যান্য বিজ্ঞানের সঙ্গে সংযুক্তি সাধন করে। মানে শিক্ষা মনোবিজ্ঞানকে আরো, এটাকে বলা যেতে পারে কানেকশনস টু আদার সায়েন্স। আরো যে অন্যান্য বিজ্ঞান রয়েছে সেই বিজ্ঞানের মধ্যে সংযুক্তি সাধন করে শিক্ষা বিজ্ঞানকে আরো উৎকর্ষতা দেয়া যায়। লাস্ট হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রে একটা প্রকৃতি হলো যে এখানেতে শিক্ষার্থীর যে স্টুডেন্টস রয়েছে সেই স্টুডেন্টসদের আচার আচরণ, মানে বিহেভিয়ারের ব্যাপারটা পুরোটাই, ডিসিপ্লিন, এগুলো সম্বন্ধে আগে থেকে জানতে পারা যায়, সেগুলো কন্ট্রোল করা যায়, সেগুলো অ্যানালিসিস করা যায়, বিচার বিশ্লেষণ করা যায়। এইগুলো হচ্ছে সবগুলো শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি। ঠিক আছে। এবারে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধিগুলো বা বিষয়বস্তুগুলো আসলে কি কি বিষয় নিয়ে এখানেতে আলোচনা করা হয়, কোন কোন বিষয়গুলো, এর উপাদানগুলো কি কি, বিষয়বস্তুগুলো কি কি। তাহলে এর মধ্যে যে বিষয়বস্তুগুলো নিয়ে আসলে আলোচনা করা হয়ে থাকে সেগুলো কি কি, এখানে হেডিংটা করে দিচ্ছি বিষয়বস্তু। বিষয়বস্তু, বিষয়বস্তুগুলো কি কি। প্রথম এখানেতে যেটা নিয়ে পড়াশোনা করা হয়, যে বিষয়ে গবেষণা করা হয়, সেটা কি শিখন প্রক্রিয়া। শিখন প্রক্রিয়া, কিভাবে শিখবে, শেখার নিয়মাবলী কি কি, সেখানে প্রেষণার ভূমিকা কি, তথ্য কিভাবে শিখবে, ধারণা কিভাবে শিখবে, মানে এই শিখন প্রক্রিয়া, এইটা একটা বিষয়। শিখন প্রক্রিয়া। দ্বিতীয়, মানসিক উপাদান, এই যে বৃদ্ধি, সৃজনশীলতা, স্মৃতি, এই যে প্রাথমিক যে মানসিক উপাদানগুলো, সেই মানসিক উপাদানগুলো প্রাথমিক মানসিক উপাদান। থার্ড হচ্ছে বিকাশের ধারা, এটাও একটা বিষয়বস্তু। ঠিক আছে। তো বিকাশের ধারা, এরপরই ব্যক্তিসত্তার বিকাশ, কিভাবে ব্যক্তিসত্তার বিকাশ হবে, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু, ব্যক্তিসত্তার বিকাশ। ঠিক আছে। তারপর শিখন সঞ্চালন, শিখন সঞ্চালন আদৌ ঘটে কিনা, ঘটলে কিভাবে ঘটে, এই যে শিখন সঞ্চালন, এটাও একটা বিষয়বস্তু, শিখন সঞ্চালন। নেক্সট হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তি স্বাতন্ত্র্য। তারপরে এই যে টেস্ট, পরীক্ষা, মূল্যায়ন, অভিজ্ঞতা, এগুলো। নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্সটাও গুরুত্বপূর্ণ, মানে পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান যেটাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এটাও গুরুত্বপূর্ণ বিষয়বস্তু মনোবিজ্ঞানের। তারপরে মানসিক স্বাস্থ্য, যেটাকে বলা হয় মেন্টাল হেলথ, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। অভিযোজন প্রক্রিয়া,
ইংরেজিতে বলা হয় অ্যাডাপ্টেশন প্রসেস বা অভিযোজন প্রক্রিয়া। অ্যাডাপ্টেশন প্রসেস, অভিযোজন প্রক্রিয়া। নির্দেশনা ও পরামর্শ দান, কিভাবে নির্দেশ দেয়া হবে, পরামর্শ দেওয়া, নির্দেশনা ও পরামর্শ দান। শিক্ষা মনোবিদ্যার গবেষণা, শ্রেণীকক্ষ কিভাবে পরিচালনা করা হবে, হ্যাঁ, ক্লাসরুম ম্যানেজমেন্ট, শ্রেণীকক্ষ কিভাবে পরিচালনা করা হবে, এইগুলো সবগুলোই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়বস্তু, যেগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে, এখন এই শিক্ষা মনোবিজ্ঞানের অনেকগুলো ভূমিকা রয়েছে। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাকে মেন যে দুটো দিক, সেই দুটো দিকে সাহায্য করে। একটা হচ্ছে তাত্ত্বিক দিক আর একটা ব্যবহারিক দিক। তাহলে এটা বলা যেতে পারে যে এটা পয়েন্টটা হচ্ছে ভূমিকা। কিসে ভূমিকা? শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে এই শিক্ষা মনোবিজ্ঞানটা কেন পড়বো, এর ভূমিকাটা আসলে কি, এর যে দুটো দিক থেকে আলোচনা করা যাবে, সেই দুটো দিকের মধ্যে একটা দিক হচ্ছে তাত্ত্বিক, থিওরিটিক্যাল, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। এটা হচ্ছে তাত্ত্বিক দিক আর এটা হচ্ছে ব্যবহারিক দিক। দুই দিক থেকে আমরা জানতে পারি বিষয়বস্তু। তাত্ত্বিক দিক থেকে, এই যে তাত্ত্বিক দিকটা যদি আলোচনা করি, এখানে আমরা কি কি জিনিস জানতে পারবো। তাত্ত্বিক দিক আলোচনা করলে তাত্ত্বিক দিক থেকে সাহায্য করে কি কি? ব্যক্তির বিকাশ সম্পর্কীয় তথ্য, মানে একদম ব্যক্তির বিকাশ, সেই তথ্য আমরা জানতে পারবো। শ্রেণীকক্ষে কেমন শিখন হচ্ছে সেটা সম্বন্ধে আমরা জানতে পারি। তারপরে ছাত্রদের মধ্যে, শিশুদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য কি রয়েছে সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায়। কার্যকরী শিক্ষণ পদ্ধতি কি হওয়া উচিত সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায়। কার্যকরী শিক্ষণ পদ্ধতি। তারপর শিক্ষার্থীদের মধ্যে সমস্যা হলে সেই সমস্যার সমাধান কিভাবে করা যাবে সেটা আমরা জানতে পারি তাত্ত্বিক দিক থেকে। মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান, মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান আমরা পাই, মেন্টাল হেলথের নলেজ। শিক্ষার উদ্দেশ্য কি সেটাকে স্থির করা যায়, এটাও তাত্ত্বিক দিক থেকে। শিক্ষার উদ্দেশ্য বা অবজেক্টিভস স্থির করা, এটাও তাত্ত্বিক দিক থেকে আমরা পাই। একদম কিভাবে লেসন প্ল্যান করা হবে, পাঠ্যক্রম তৈরি করা, পাঠ্যক্রম গঠন, এটাও আমরা তাত্ত্বিক দিক থেকে পাই। তারপরে গবেষণা রয়েছে, যারা স্পেশাল এডুকেশন দরকার, ব্যতিক্রমী যারা শিক্ষার্থী, তাদের জন্য, প্রতিবন্ধী, তাদের জন্য কি রকম ব্যবস্থা করা যেতে পারে, একসঙ্গে দল করে কিভাবে শিক্ষা দেওয়া যেতে পারে, এইগুলো সবগুলোই তাত্ত্বিক দিকের চলে আসছে। এরপরে যদি আমরা অ্যাপ্লিকেশন সেক্টরটা দেখি, তাহলে অ্যাপ্লিকেশন সেক্টরে আমরা বেশ কয়েক প্রকার পদ্ধতি এখানে দেখতে পাবো অ্যাপ্লিকেশন সেক্টরের জন্য। প্রায়োগিক দিকটাতে প্রথম, শৃঙ্খলার সমস্যা। অ্যাপ্লিকেশন সেক্টরে প্রথমেই আমরা যে শৃঙ্খলাগত যে সমস্যা পাবো, সেই শৃঙ্খলার সমস্যার সমাধান করার জন্য আমরা শিক্ষা মনোবিদ্যার ব্যবহারিক প্রয়োগ করতে পারি। তারপরে শিক্ষা প্রদীপন ব্যবহার। পঠন পাঠনে শিক্ষা প্রদীপন ব্যবহার করলে কি হচ্ছে,
খুব দ্রুত শিক্ষার্থীর কোনো জিনিস মুখস্থ করা, কোনো জিনিসকে সহজে আয়ত্ত করা, রপ্ত করা, এগুলো সম্ভবপর হয়। তাহলে শিক্ষা প্রদীপনের ব্যবহার। তারপরে গণতান্ত্রিক প্রশাসন। গণতান্ত্রিক প্রশাসন সবাই একসঙ্গে বসে আলাপ আলোচনা করা, একসঙ্গে পড়াশোনা করা, এর ফলে শিখন ও শিক্ষণ দুটোই উন্নতি হয়। তারপরে আসছে সময় তালিকা, মানে একদম টাইম ফ্রেম, কিভাবে রুটিন করা হবে, কিভাবে কোন সময় ওরা পড়বে, কিভাবে খেলাধুলা করবে, তার একটা টাইম টেবিল, পুরো সময় তালিকা, বিজ্ঞানসম্মত সময় তালিকা প্রণয়ন করার জন্য শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ করতে হয়। আর কি সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলী সহপাঠক্রমিক কার্যাবলী সেখানেতেও আমরা শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগটা করতে পারি। তারপর নতুন নতুন চিন্তাধারার প্রয়োগ, এটাও আমরা শিক্ষা মনোবিজ্ঞানের থেকেই করতে পারবো। নতুন নতুন চিন্তাধারা, নতুন নতুন পরিস্থিতির সাপেক্ষে, সেই গ্রেডিং পদ্ধতি হোক, পরীক্ষা নেওয়ার পদ্ধতি হোক, অ্যাক্টিভ পার্টিসিপেশন হোক, স্টুডেন্টসদের পার্টিসিপেশন হোক, যেভাবেই হোক, গার্জেনদের পার্টিসিপেশন ইত্যাদি, নতুন নতুন চিন্তাধারার আমরা প্রয়োগটা শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থেকেই আমরা করতে পারবো। আর ফাইনালি পাঠ্যপুস্তক রচনা। শিক্ষা মনোবিজ্ঞান সম্বন্ধে জ্ঞান থাকলে তবেই একটা পাঠ্যপুস্তক সঠিকভাবে পরিকল্পনা করা, তাকে রূপদান করা, বাস্তবে রূপদান করা সম্ভবপর। তা নাহলে টেক্সট বুক, এখন যে টেক্সট বুকগুলো যেগুলো আছে, টেক্সটগুলো কি শিক্ষা মনোবিজ্ঞানের সুন্দর একটা প্রায়োগিক নিদর্শন আমরা ওই টেক্সট বুকগুলোর মধ্যে দেখতে পাই। ঠিক আছে, এখন শিক্ষা মনোবিজ্ঞানের এই একটা ইন্ট্রোডাকশন এবং থিওরি যে পোর্শনটা, সেটা হয়ে গেল। এরপরেই যে যখনই আমাদের নেক্সট ক্লাস হবে, সেই নেক্সট ক্লাসগুলোতে আমরা যাই নিয়ে আলোচনা করি না কেন, সেখানে মুখ্য বিষয় আমাদের যেটা থাকবে, টিচিং অ্যান্ড লার্নিং। টিচিং অ্যান্ড লার্নিং, এটা বাংলা পেডাগোগির ক্ষেত্রেও কাজে লাগবে, ইংরেজি পেডাগোগির ক্ষেত্রেও কাজে লাগবে, এবং শুধু শিক্ষা মনোবিজ্ঞান যেটা সিলেবাসে রয়েছে সেখানেতেও কাজে লাগবে, দুটো জায়গাতেই, মানে তিনটে জায়গাতে কাজে লাগছে, বাংলায় পেডাগোগিতে, ইংরেজি পেডাগোগিতে, এবং শুধু শিক্ষা মনোবিজ্ঞানে, শিশু শিক্ষা ও মনস্তত্ত্বে। কারণ টিচিং এবং লার্নিং এটাই হচ্ছে আধুনিক প্রবণতা শিক্ষা মনোবিজ্ঞানের। এখানে শিক্ষাবিদ, কোন শিক্ষাবিদ কি বলেছেন, সেইগুলো সম্বন্ধে ডিটেলসে আমরা আলোচনা করব এর পরের ক্লাসে। এখানেতে আমাদেরকে নির্মিতিবাদ, সক্রিয়তা, বিষয়ের অর্থ, এগুলো সম্বন্ধে জানতে হবে, বুদ্ধি, চিন্তন, শিক্ষকের কর্তব্য, শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, শিক্ষাগত বৈষম্য, এগুলো সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আজকের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, সেই শর্ট কোশ্চেনগুলো উত্তর সহ দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। শিক্ষার মনোবিজ্ঞানের প্রথম অধ্যায় আমাদের সমাপ্ত হলো। এরপরেই আমরা শিশুর বিকাশ নিয়ে চ্যাপ্টার শুরু করব। এরপরের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা হচ্ছে শিশুর বিকাশ। শিশু বিকাশের আগে শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি, শিক্ষা মনোবিজ্ঞান, মনস্তত্ত্ব, এই সম্বন্ধে যে জ্ঞানের আমাদের দরকার ছিল, সেটা আমরা এই দুটো ক্লাসের মধ্যে কমপ্লিট করে নিলাম। এরপর আমরা বিকাশ এই চ্যাপ্টারের মধ্যে অনুপ্রবেশ ঘটাবো। ঠিক আছে, এবং সেই সঙ্গে আজকের পর্যন্ত যা ক্লাস হলো, সেই ক্লাসের এই দুটো ক্লাসের টোটাল এমসিকিউটা, সেটাও আমি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।